এই সংক্ষিপ্ত সারটি অ্যাটেনশন স্প্যান বইটি সম্পর্কে, যা গ্লোরিয়া মার্ক লিখেছেন। এই বইয়ে আপনি কিভাবে সঠিক জায়গায় মনোযোগ দেবেন, বিক্ষিপ্ততার বিজ্ঞান বুঝবেন এবং আপনার মানসিক শক্তি কার্যকরভাবে পরিচালনা করবেন সে সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। অনেক কাল আগে একটি প্রাচীন শহর ছিল। সেই সময় রাজা পারভেজ শাসন করতেন। শহরটি জ্ঞান, শিল্প এবং গণিতের কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। দূর দূরান্ত থেকে পণ্ডিত, বণিক এবং ছাত্ররা এখানে আসতেন। এই শহরে হাসান নামে এক তরুণ লেখক বাস করতেন। হাসানের কাজ ছিল রাজপ্রাসাদের জন্য ঐতিহাসিক লিপি লেখা। তিনি দিন-রাত লেখায় মগ্ন থাকতেন। তিনি ঘণ্টার পর ঘণ্টা একটি তালপাতায় বসে শব্দ খোদাই করতেন। সেই সময় বিক্ষিপ্ততা বা মনোযোগ নষ্ট করার মতো জিনিস খুব কম ছিল। কোনো উচ্চ শব্দ নেই, বারবার মনোযোগ সরানোর মতো কোনো বস্তু নেই। যখন হাসান লিখতেন তখন তার পুরো মনোযোগ এক জায়গাতেই থাকত। একদিন রাজপ্রাসাদে এক অদ্ভুত ঘটনা ঘটল। দূর দেশ থেকে আসা এক পর্যটক রাজাকে একটি রহস্যময় বস্তু দেখালেন। এটি ছিল একটি চকচকে আয়নার মতো, যেখানে চোখের পলকে বিভিন্ন ছবি পরিবর্তন হতো। পর্যটক বুঝিয়ে বললেন যে এটি ভবিষ্যতের পৃথিবীর একটি যন্ত্র, যেখানে মানুষ তাদের বেশিরভাগ সময় এই ধরনের আয়নার ওপরই ব্যয় করে। রাজা এবং সভার লোকেরা অবাক হয়ে গেলেন। রাজা হাসানকে ডাকলেন এবং বললেন, তুমি একজন পণ্ডিত, এই বস্তুটি বোঝার চেষ্টা করো। হাসান সেই আয়নাটির দিকে তাকালেন। যেই তিনি সেটি স্পর্শ করলেন, অদ্ভুত সব দৃশ্য তার সামনে ভেসে উঠতে লাগল। কখনো একটি বার্তা ভেসে উঠছে, কখনো একটি ছবি, আবার কখনো কোনো শব্দ। তার মনোযোগ কোনোভাবেই এক জায়গায় স্থির হতে পারছিল না। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তিনি ক্লান্তি অনুভব করতে শুরু করলেন। তিনি আয়নাটি নামিয়ে রাখলেন। তিনি ভাবলেন, এটা অদ্ভুত, আমি তো কিছুই করছি না, তবুও কেন আমার মন এত ভারী লাগছে। সেই রাতেই হাসান একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি ভবিষ্যতের পৃথিবীতে পৌঁছে গেলেন। সেখানে দেখলেন মানুষ হাতে ছোট ছোট উজ্জ্বল যন্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ হাঁটতে হাঁটতে দেখছে, কেউ খেতে খেতে, আবার কেউ ঘুমানোর আগে। প্রতি 40 থেকে 50 সেকেন্ডে তাদের আঙুল স্ক্রিনে নড়াচড়া করছে এবং নতুন একটি জিনিস তাদের সামনে ভেসে উঠছে। হাসান এক যুবককে জিজ্ঞেস করলেন, তুমি কি করছো? যুবকটি বলল, বিশেষ কিছু না, শুধু একটু এটা একটু ওটা। কিন্তু তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। হাসান দেখলেন যে মানুষ একটি কাজ শেষ করার আগেই অন্য কাজে ঝাঁপিয়ে পড়ছে। কেউ লিখছে, হঠাৎ করে একটি বার্তা দেখল। কেউ পড়ছে, তারপর অন্য অ্যাপে চলে গেল। হাসানের নিজের সময়ের কথা মনে পড়ে গেল, যখন তিনি ঘণ্টার পর ঘণ্টা একটি লিপির ওপর কাজ করতেন। তিনি বুঝতে পারলেন যে এখানকার আসল সমস্যা সময়ের নয়, বরং মনোযোগের। সেই একই স্বপ্নে একজন বৃদ্ধ পণ্ডিত, ধরুন তার নাম শাহবাজ, হাসানের কাছে এলেন। তিনি বললেন, তুমি যা দেখছ তা হল 47 সেকেন্ডের বাস্তবতা। আগে মানুষ একটি কাজে 150 সেকেন্ড বা তারও বেশি সময় মনোযোগ দিতে পারত। এখন গড়ে তাদের মন মাত্র 47 সেকেন্ডেই অন্যদিকে চলে যায়। হাসান জিজ্ঞেস করলেন, এর ফলে কি ক্ষতি হয়? শাহবাজ মুচকি হেসে বললেন, প্রতিবার যখন মন একটি কাজ ছেড়ে অন্য কাজে যায়, তখন মস্তিষ্ককে আবার নিজেকে মানিয়ে নিতে হয়। একে বলা হয় সুইচ কস্ট বা পরিবর্তনের মাসুল। এই খরচটি দেখা যায় না, কিন্তু এটি ধীরে ধীরে মানুষের মানসিক শক্তি খেয়ে ফেলে। শাহবাজ বুঝিয়ে বললেন, ধরো তুমি যুদ্ধে আছো এবং প্রতি 40 সেকেন্ডে তোমাকে তোমার অস্ত্র পরিবর্তন করতে হচ্ছে। যুদ্ধ জেতা কঠিন হয়ে পড়বে। মস্তিষ্কের অবস্থাও ঠিক তেমনই। বারবার কাজ পরিবর্তন করলে চিন্তার গভীরতা নষ্ট হয়ে যায়। হাসান বিষয়টি বুঝতে শুরু করলেন। তিনি দেখলেন যে ভবিষ্যতের মানুষ খুব ব্যস্ত, কিন্তু কম উৎপাদনশীল। তারা সারা দিন কাজ করে, তবুও তাদের মনে হয় যে কিছুই সম্পূর্ণ হয়নি। হঠাৎ হাসানের চোখ খুলে গেল। তিনি ঘামে ভিজে গিয়েছিলেন। সকাল হতেই তিনি রাজপ্রাসাদে পৌঁছলেন এবং রাজা পারভেজকে সব খুলে বললেন। তিনি বললেন, মহারাজ, ভবিষ্যতের পৃথিবীর মানুষ খুব দ্রুতগতির, কিন্তু তাদের মন দুর্বল হয়ে যাচ্ছে। তাদের মনোযোগ 47 সেকেন্ডের বেশি স্থায়ী হতে পারে না। প্রতিবার যখন তারা এক কাজ থেকে অন্য কাজে যায়, তাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তি দেখা যায় না, কিন্তু এটি ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে খালি করে দেয়। রাজা গম্ভীর হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে এর সমাধান? হাসান উত্তর দিলেন, সমাধান সেটাই যা আমাদের সময়ে ছিল, একবারে একটি কাজ, গভীরতা, ধৈর্য
যখন মনকে বারবার এদিক ওদিক টানা হয় তখন সে তার শক্তি হারিয়ে ফেলে। রাজা আদেশ দিলেন যে রাজপ্রাসাদে কর্মরত সকল মানুষ একবারে একটি কাজই করবে। বার্তাবাহকরাও তখনই আসবে যখন কাজ শেষ হবে। ধীরে ধীরে এই অভ্যেস পুরো শহরে ছড়িয়ে পড়তে লাগল। মানুষ অনুভব করতে শুরু করল যে তাদের কাজ আগের চেয়ে দ্রুত এবং ভালো হচ্ছে। গল্প এখানে শেষ নয়। সময় অতিবাহিত হল, যুগ পরিবর্তন হল, আধুনিক শহরগুলি প্রাচীন শহরের জায়গা নিল। এখন আমাদের হাতেও সেই একই উজ্জ্বল আয়না রয়েছে যাকে আমরা মোবাইল ফোন বলি। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমরা স্ক্রিনের দিকে তাকাই। আমরা সারাদিন নোটিফিকেশনের মধ্যে আটকা পড়ে থাকি। আমরা মনে করি আমরা মাল্টিটাস্কিং করছি, কিন্তু বাস্তবে আমরা আমাদের মনোযোগকে টুকরো টুকরো করে ফেলছি। আজও সেই ৪৭ সেকেন্ডের বাস্তবতা আমাদের সাথেই আছে। আমরা একটি ভিডিও দেখি, তারপর একটি মেসেজ, তারপর অন্য কোনো অ্যাপে যাই। প্রতিবার আমাদের মস্তিষ্ক একটু একটু করে ক্লান্ত হয়। এই ক্লান্তি আমাদের অলস করে না, কিন্তু আমাদের বিভ্রান্ত করে তোলে। দিনের শেষে আমাদের মনে হয় যে আমরা অনেক কিছু করেছি, কিন্তু অর্থপূর্ণ কিছুই হয়নি। যদি আমরা সেই পুরনো সময়ের হাসানের কাছ থেকে শিখি, তাহলে বুঝব যে আসল শক্তি গতিতে নয়, বরং স্থিরতায়। একটি কাজে পূর্ণ মনোযোগ দেওয়া আজকের সময়ে একটি দুর্লভ শিক্ষা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু যে এটি শেখে সেই এই কোলাহলপূর্ণ বিশ্বে এগিয়ে যায়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি খারাপ নয়, কিন্তু এর ভুল ব্যবহার আমাদের মনোযোগকে দুর্বল করে দেয়। যদি আমরা প্রতি ৪৭ সেকেন্ডে আমাদের মনোযোগ পরিবর্তন করতে থাকি, তাহলে আমাদের মস্তিষ্ক কখনোই গভীরে যেতে পারবে না। কিন্তু যদি আমরা একটু শৃঙ্খলা আনি, বিক্ষিপ্ততা সীমিত করি এবং একবারে একটি কাজ করি, তাহলে আমরা সেই স্বচ্ছতা আবার খুঁজে পেতে পারি যা প্রাচীন পণ্ডিতদের শক্তি ছিল। ইতিহাস কেবল অতীতের গল্প নয়, এটি আজকের জন্য একটি সতর্কবাণীও। আর ৪৭ সেকেন্ডের বাস্তবতা আমাদের এই সতর্কবাণী দেয় যে যদি আমরা আমাদের মনোযোগের মূল্যায়ন না করি, তাহলে সময় থাকা সত্ত্বেও আমরা সর্বদা অভাব অনুভব করব। শহরের রাজা পারভেজের আদেশের পর পরিবেশ বদলাতে শুরু করেছিল। মানুষ আগের চেয়ে শান্তিতে কাজ করতে শুরু করেছিল। হাসান মনে করলেন তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু সময় কখনো থামে না। এক সন্ধ্যায় যখন তিনি নদীর তীরে বসে তালপাতায় কিছু লিখছিলেন, সেই রহস্যময় পর্যটক আবার তার সামনে উপস্থিত হলেন। এবার তার মুখে সামান্য চিন্তার ছাপ ছিল। তিনি বললেন, হাসান, তুমি মনোযোগের সমস্যাটি বুঝেছ, কিন্তু এই গল্পটি এখনও সম্পূর্ণ নয়। হাসান চমকে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এখন আর কি বাকি আছে? পর্যটক আবার সেই উজ্জ্বল আয়না বের করলেন। এবার এতে ভিন্ন দৃশ্য দেখাচ্ছিল। মানুষ কোনো কাজে ব্যস্ত, কিন্তু বারবার থামছে। কেউ লিখতে লিখতে উঠে যাচ্ছে, কেউ ভাবতে ভাবতে মোবাইল চেক করছে। তারপর তারা একই কাজে ফিরে আসছে, কিন্তু তাদের মুখে বিভ্রান্তি এবং ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছে। পর্যটক বললেন, তুমি দেখেছ যে মানুষ প্রতি ৪৭ সেকেন্ডে স্ক্রিন পরিবর্তন করে, কিন্তু তুমি কি জানো যে যখন কোনো বড় কাজ মাঝপথে ভেঙে যায়, তখন মস্তিষ্কে সেই কাজে পুরোপুরি ফিরে আসতে গড়ে ২৫ মিনিট সময় লাগে? হাসান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ২৫ মিনিট? নতুন কাজ শুরু করতেও তো আমরা এত সময় নিই না। পর্যটক বললেন, এটাই তো বিভ্রান্তি। মানুষ মনে করে যে তারা মাত্র ২ মিনিটের জন্য অন্যদিকে তাকিয়েছে এবং তারপর কাজে ফিরে এসেছে, কিন্তু তাদের মন ফিরে আসে না, কেবল শরীর ফিরে আসে। সেই রাতেই হাসান আবার ভবিষ্যতের পৃথিবীতে পৌঁছালেন। এবার তিনি একটি বড় ভবনে ছিলেন, যেখানে অনেক মানুষ কাজ করছিল। প্রতিটি মানুষের সামনে একাধিক স্ক্রিন ছিল। কেউ একটি রিপোর্ট লিখছে। হঠাৎ একটি নোটিফিকেশন এলো। সে শুধু এক নজর দেখল, তারপর রিপোর্টে ফিরে এলো। বাইরে থেকে দেখে মনে হয় সে কাজ ছাড়েনি, কিন্তু ভেতর থেকে তার মনোযোগ ভেঙে গেছে। হাসান একজন নারীকে দেখলেন, যিনি একটি জটিল পরিকল্পনায় কাজ করছিলেন। মাঝখানে তার ফোন বেজে উঠল। তিনি শুধু হ্যাঁ বললেন এবং ফোন রেখে দিলেন। তারপর তিনি কাগজগুলোর দিকে তাকাতে শুরু করলেন, কিন্তু তার চোখ ছিল শূন্য। তিনি চিন্তায় হারিয়েছিলেন। ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট কেটে গেল। তিনি একই লাইন বারবার পড়ছিলেন, তারপর কপাল ধরে বসে পড়লেন। হাসান বুঝলেন যে তার মস্তিষ্ক এখনও সেই বাধা থেকে বেরিয়ে আসতে পারেনি। ঠিক তখনই সেই বৃদ্ধ পণ্ডিত শাহবাজ আবার উপস্থিত হলেন, যাকে হাসান প্রথম স্বপ্নে দেখেছিলেন। তিনি বললেন, একে বলা হয় ২৫ মিনিটের পুনরুদ্ধারের ভুল ধারণা। মানুষ বিশ্বাস করে যে তারা অবিলম্বে পুনরুদ্ধার করে, কিন্তু বাস্তবে তাদের মস্তিষ্ক ধীরে ধীরে সেই গভীরতায় ফিরে যায়। যদি কাজটি জটিল হয়, তবে এই ফিরে আসা আরও কঠিন হয়ে পড়ে। হাসান জিজ্ঞেস করলেন, তাহলে এর প্রভাব কি? শাহবাজ বললেন, এর কারণে মানুষ সর্বদা ক্যাচ আপ মোড বা পিছিয়ে পড়া অবস্থায় থাকে।
সে মনে করে যে সে পিছিয়ে পড়ছে, তাই সে গতি দেখায়, কিন্তু এই গতি তাকে আরও বেশি ক্লান্ত করে তোলে। হাসান চারদিকে তাকালেন। মানুষ দৌড়াচ্ছে, দ্রুত কাজ করছে, কিন্তু কারো মুখে তৃপ্তি নেই। শাহবাজ বলতে থাকলেন, ধরো তুমি একটি পাহাড়ে উঠছ, প্রতিবার তুমি উপরে ওঠো, কেউ তোমাকে নিচে ধাক্কা দেয়, তুমি আবার উঠতে শুরু করো, কিছুক্ষণ পর তোমার শক্তি শেষ হয়ে যাবে। মস্তিষ্কের সাথে ঠিক এটাই ঘটে। প্রতিটি বাধা তোমাকে নিচে টেনে নামায়, এবং সেই উচ্চতায় পৌঁছাতে তোমার আবার 25 মিনিট সময় লাগে। হাসানের নিজের সময়ের কথা মনে পড়ল, যখন তিনি একটি লিপি লিখতেন এবং কেউ মাঝখানে তাকে ডাকত। সত্যিই তার ফিরে আসতে সময় লাগত, কিন্তু সেই সময়ে বাধা কম ছিল, তাই এই সমস্যাটি এত বড় হয়নি। ভবিষ্যতে বাধার ওপর বাধা আসছিল। হঠাৎ দৃশ্য বদলে গেল। হাসান নিজেকে একজন যুবক হিসেবে দেখেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত। দিনের শেষে ক্লান্ত হয়ে সে বলে, আমি সারা দিন কাজ করলাম, তবুও কিছুই শেষ হলো না। বৃদ্ধ পণ্ডিত শাহবাজ বললেন, এটিই হলো চিরস্থায়ী ক্যাচ আপ। মানুষ সর্বদা ভাবে আর একটু বেশি, আর একটা কাজ, কিন্তু বাস্তবে তারা তাদের ভাঙা মনোযোগ জোড়া লাগাতে শক্তি ব্যয় করছে। হাসানের ঘুম ভাঙল। তিনি অবিলম্বে রাজা পারভেজের কাছে পৌঁছালেন। তিনি বললেন, মহারাজ, মনোযোগ সরে যাওয়া একমাত্র সমস্যা নয়, আসল সমস্যা হল মনোযোগ ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। মানুষ মনে করে তারা দ্রুত সামলে নেয়, কিন্তু তাদের মন 25 মিনিট পর্যন্ত বিক্ষিপ্ত থাকে। এই জন্যেই তারা সর্বদা ক্লান্ত থাকে, কাজ যত ছোটই হোক না কেন। রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে আমাদের কি করা উচিত? হাসান বললেন, আমাদের কেবল বাধা কমালেই হবে না, বরং সেগুলোকে শ্রদ্ধার সাথে দেখতে হবে। প্রতিবার যখন আমরা কাউকে মাঝপথে থামাই, আমরা তাদের সময় চুরি করি না, বরং তাদের মস্তিষ্কের 25 মিনিট চুরি করি। রাজার আদেশে শহরে একটি নতুন প্রথা শুরু হল। যদি কোনো ব্যক্তি গভীর কাজে থাকে, তবে তাকে বিরক্ত করা হবে না। বার্তাবাহকরাও প্রথমে জিজ্ঞেস করবে সময় সঠিক কিনা। ধীরে ধীরে মানুষ বুঝতে পারল যে কম কাজ করেও তারা বেশি অর্জন করতে পারছে। দিনের শেষে ক্লান্তি কম ছিল এবং তৃপ্তি বেশি ছিল। সময় আবার এগিয়ে চলে। গল্পটি আজকের সময় ফিরে আসে। এখন বাধা রাজার আদেশে আসে না, বরং আমাদের নিজেদের হাত থেকে আসে। একটি নোটিফিকেশন, একটি কল, একটি দ্রুত চেক। আমরা ভাবি এতে কি আর এমন হবে, কিন্তু প্রতিবার আমরা আমাদের মস্তিষ্ককে পাহাড় থেকে নিচে ধাক্কা দিই। আজ আমরা সারাক্ষণ ক্যাচআপের মধ্যে বাস করি। ইনবক্স ভর্তি, কাজের তালিকা শেষ হয় না। আমরা মনে করি আমাদের আরও দ্রুত হতে হবে, কিন্তু সত্য হল আমাদের আরও গভীর হতে হবে। যদি আমরা বুঝি যে প্রতিটি বাধা আমাদের 25 মিনিট পিছিয়ে দেয়, তবে হয়তো আমরা আমাদের মনোযোগের আরও বেশি মূল্য দিতে শুরু করব। এই গল্পটি সেই হাসানের সতর্কবাণী, যিনি বহু শতাব্দী আগেই বুঝতে পেরেছিলেন যে আসল ক্লান্তি কাজ থেকে আসে না, বরং ভাঙা মনোযোগ থেকে আসে। যদি আমরা আমাদের জীবনে একটু শান্তি, কিছু সীমানা এবং একটু ধৈর্য আনি, তবে আমরা এই চিরস্থায়ী পিছিয়ে পড়া ভাব থেকে বেরিয়ে আসতে পারি। কারণ শেষ পর্যন্ত সমস্যা সময়ের নয়, আমাদের কাছে আজও একই সংখ্যক ঘন্টা আছে। সমস্যা হলো সেই সময় মাঝখানে ভেঙে যাওয়ার। আর যতক্ষণ না আমরা এই ধরনটি বুঝতে পারব, আমরা দৌড়াতে থাকব, ক্লান্ত হতে থাকব এবং ভাবতে থাকব কেন আমরা সর্বদা পিছিয়ে পড়ছি। শহর আর আগের মতো ছিল না। শহরে শান্তি ছিল, কিন্তু হাসানের মনে একটা অস্থিরতা ছিল। তিনি অনুভব করছিলেন যে মনোযোগ এবং বাধার সমস্যা ব্যাখ্যা করার পরেও কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। এক সকালে তিনি রাজকীয় গ্রন্থালয়ে বসে পুরনো লিপি দেখছিলেন। তখন তিনি দেখলেন যে একই জায়গায় বিভিন্ন মানুষ বসে আছে, কিন্তু সবার অবস্থা আলাদা। কেউ পূর্ণ মগ্ন হয়ে কাজ করছে, কেউ না ভেবেই একই কাজ পুনরাবৃত্তি করছে, কেউ একঘেয়েমিতে এদিক ওদিক তাকাচ্ছে, আবার কেউ রাগে কাগজ ছুটছে। হাসানের মনে হল যেন এটিই তার পরের শিক্ষা। ঠিক সেই মুহূর্তেই সেই বৃদ্ধ পণ্ডিত শাহবাজ আবার উপস্থিত হলেন। এবার তার মুখে এক গম্ভীর প্রশান্তি ছিল। তিনি বললেন, তুমি মনোযোগ ভেঙে যাওয়া এবং ক্লান্তি বুঝেছ। এখন বোঝো যে মনোযোগ সবসময় একরকম হয় না। মন 4টে অবস্থার মধ্যে ঘুরতে থাকে। হাসান চারদিকে তাকালেন। শাহবাজ মুসা নামে এক যুবকের দিকে ইশারা করলেন, যে পূর্ণ মনোযোগ দিয়ে একটি প্রবন্ধ লিখছিল। তার চোখে গভীরতা ছিল, মুখে স্থিরতা। শাহবাজ বললেন, এটি হল ফোকাসড বা নিবদ্ধ অবস্থা। এখানে ব্যস্ততা বেশি এবং চ্যালেঞ্জও বেশি। মস্তিষ্ক পূর্ণ শক্তিতে কাজ করছে, কিন্তু ক্লান্ত হচ্ছে না, বরং তৃপ্তি অনুভব করছে। হাসানের মনে পড়ল যখন তিনি নিজে একটি কঠিন অধ্যায় লেখার সময় সময়ের জ্ঞান হারিয়ে ফেলতেন। শরীর ক্লান্ত হতো, কিন্তু মন খুশি থাকত। তিনি বুঝলেন যে এটিই আসল কাজের অবস্থা, যেখানে মানুষ নিজেকে দরকারি মনে করে। তারপর শাহবাজ তাকে রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। সেখানে কিছু লোক আলু ছিলছিল, কেউ মশলা পিসছিল। তারা কথা বলছিল, হাসছিল, কাজ চলছিল। শাহবাজ বললেন,
এটি হলো রোট বা মুখস্থ অবস্থা। এখানে ব্যস্ততা আছে কিন্তু চ্যালেঞ্জ কম। মস্তিষ্ক পুরোপুরি প্রয়োগ হচ্ছে না, কেবল অর্ধেক প্রয়োগ হচ্ছে। হাসান হাসলেন। তার মনে পড়ল কিভাবে ভ্রমণের সময় হাঁটার ফাঁকে তিনি মনে মনে কবিতা ভাবতেন, কারণ শরীর একটি সহজ কাজে ব্যস্ত ছিল। এই অবস্থা খারাপ ছিল না, কিন্তু এখানে গভীরতা তৈরি হতো না। এরপরে তারা শহরের চত্বরে পৌঁছালেন। কিছু লোক অলস বসেছিল, না কথা বলছিল, না কোনো কাজ করছিল। তাদের চোখে শূন্যতা ছিল। শাহবাজ বললেন, এটি হলো বোর্ডাম বা একঘেয়েমি। না আছে ব্যস্ততা, না আছে চ্যালেঞ্জ। মনের না কিছু করার আছে, না কিছু শেখার আছে। এই অবস্থায় সময় খুব ভারী মনে হয়। হাসান লক্ষ্য করলেন যে এই লোকেরাই সবচেয়ে বেশি অভিযোগ করছিল। তাদের মনে হচ্ছিল সময় খুব ধীরে চলছে, অথচ বাস্তবে তাদের মন কোথাও যুক্ত ছিল না। তারপর শাহবাজ তাকে একজন কারিগরের কাছে নিয়ে গেলেন, ধরুন আবু সালে, যিনি একটি নতুন যন্ত্র বোঝার চেষ্টা করছিলেন। তিনি ঘাম মুছছিলেন, কখনো রাগে যন্ত্রটি ছুঁড়ে ফেলছিলেন, কখনো নিজেকে অভিশাপ দিচ্ছিলেন। শাহবাজ বললেন, এটি হলো ফ্রাস্ট্রেটেড বা হতাশ অবস্থা। এখানে চ্যালেঞ্জ খুব বেশি, কিন্তু ব্যস্ততা ভেঙে গেছে। ব্যক্তিটি করতে চায় কিন্তু বুঝতে পারছে না। হাসানের স্বপ্নে দেখা আধুনিক পৃথিবীর কথা মনে পড়ল। মানুষ কোনো অ্যাপ বা প্রযুক্তির সাথে লড়াই করতে গিয়ে রেগে যেত। কাজটি কঠিন মনে হতো, কিন্তু মন তাতে মগ্ন হতে পারত না। সেটাই ছিল কারণ তারা দ্রুত হাল ছেড়ে দিত। শাহবাজ বললেন, সমস্যা আমরা কোন কাজে আছি তা নয়, সমস্যা হলো আমরা কোন অবস্থায় আছি। হাসান চুপচাপ শুনছিলেন। শাহবাজ বললেন, ফোকাসড এবং রোট অবস্থার শক্তি দেয়, একঘেয়েমি এবং হতাশা শক্তি কেড়ে নেয়। ঠিক সেই মুহূর্তে দৃশ্য বদলে গেল। হাসান নিজেকে আজকের সময় দেখতে পান। একজন ব্যক্তি ল্যাপটপে একটি রিপোর্ট লিখছেন, তিনি ফোকাসড। তারপর ফোনে একটি মেসেজ এলো, তিনি 2 মিনিটের জন্য দেখলেন। তিনি ফিরে এলেন, কিন্তু এখন তার মন কাজে ব্যস্ত হচ্ছে না। কিছুক্ষণেই তিনি বোর্ড বা একঘেয়ে হয়ে যান। তারপর কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় এবং তিনি ফ্রাস্ট্রেটেড বা হতাশ হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই তিনি 4টি অবস্থার মধ্যে দিয়ে ঘুরে আসেন। হাসান বুঝলেন যে বাধা কেবল মনোযোগ ভাঙে না, এগুলো আমাদের অ্যাটেনশন স্টেট বা মনোযোগের অবস্থাও নষ্ট করে। আমরা ফোকাস থেকে হতাশায় পড়ি এবং সেখান থেকে একঘেয়েমিতে আটকে যাই। দিনের শেষে আমাদের মনে হয় আমরা অনেক কাজ করছি, অথচ বাস্তবে আমরা কেবল অবস্থা পরিবর্তন করছি। তার ঘুম ভেঙে গেল। তিনি সোজা রাজা পরভেজের কাছে গেলেন। তিনি বললেন, মহারাজ, সব কাজে একই ধরনের মনোযোগ লাগে না। যদি আমরা মানুষকে বোঝাই যে কোন অবস্থা তাদের এগিয়ে নিয়ে যায় আর কোনটি তাদের ক্লান্ত করে, তবে তারা নিজেরাই আরও ভালো কাজ করতে শুরু করবে। রাজা জিজ্ঞেস করলেন, তাহলে আমরা কি শেখাবো? হাসান বললেন, আমাদের তাদের ফোকাসড অবস্থার মূল্য শেখানো উচিত। যখন কাজটি কঠিন এবং মন ব্যস্ত থাকে, তখন মাঝপথে থামবেন না। বিশ্রামের জন্য রোট কাজ ব্যবহার করুন। একঘেয়েমি চিনুন এবং তা থেকে বেরিয়ে আসুন। হতাশায় থামবেন না, হয় সাহায্য নিন অথবা বিরতি নিন। রাজার আদেশে শহরে এই বোঝাপড়া ছড়িয়ে পড়তে লাগল। মানুষ এখন চিনতে শুরু করল তারা কোন অবস্থায় আছে। কেউ যদি হতাশ হতো, তবে তারা জেদ করত না, বরং কিছুক্ষণ থামত। একঘেয়ে লাগলে তারা কোনো অর্থপূর্ণ কাজ খুঁজে নিত। ফোকাসড সময়কে সবচেয়ে মূল্যবান বলে মনে করা হতে লাগল। সময় আবার এগিয়ে চলে। গল্পটি আজকের জীবনের সাথে সংযুক্ত হয়। আজ আমরাও এই 4টি অবস্থার মধ্যে ঘুরপাক খাচ্ছি। আমরা প্রায়শই হতাশাকে উৎপাদনশীলতা এবং একঘেয়েমিকে বিশ্রাম বলে ভুল করি, কিন্তু আসল বিশ্রাম রোট কাজে, আর আসল কাজ ফোকাসড অবস্থায়। এই গল্প আমাদের শেখায় যে মনোযোগ কেবল থাকা বা না থাকার বিষয় নয়, মনোযোগের গুণগত মান আছে। যদি আমরা বুঝি আমাদের মন কোন অবস্থায় আছে, তবে আমরা নিজেদের আরও ভালো দিক নির্দেশনা দিতে পারি। হাসানের গল্প আমাদের এখানে একটি প্রশ্ন দিয়ে যায়, আজ আপনি কোন অবস্থায় আছেন, এবং সেই অবস্থা কি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি ধীরে ধীরে ক্লান্ত করে দিচ্ছে? শহরে মানুষ এখন মনোযোগের অবস্থা চিনতে শুরু করেছিল। কেউ বলতো, এখন আমার মন ফোকাসড, আমাকে বিরক্ত করো না। তখন কেউ হেসে বলতো, আমি এখন রোট কাজ করছি, তুমি কথা বলতে পারো। শহরটিকে আগের চেয়ে জ্ঞানী মনে হচ্ছিল, কিন্তু হাসান তখনও অনুভব করছিলেন যে মনোযোগের এই পুরো গল্পে একটি শেষ স্তর বাকি আছে। তিনি দেখছিলেন যে সবকিছু জানার পরেও মানুষ মাঝে মাঝে অকারণেই ক্লান্ত হয়ে পড়ে। তারা ছোট ছোট বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয় এবং সন্ধে নাগাদ কোনো কারণ ছাড়াই তুচ্ছ বিষয়ে জড়িয়ে পড়ে। এক সন্ধে তিনি প্রাসাদের আস্তাবলের কাছে বসেছিলেন। সেখানে ঘোড়া প্রস্তুত করা হচ্ছিল। একজন অভিজ্ঞ সারথি
তার শিষ্য মুসাকে বোঝাচ্ছিলেন, একটি ঘোড়া কেবল ততক্ষণই দ্রুত দৌড়াতে পারে যতক্ষণ তার স্ট্যামিনা বা দম থাকে। যদি পথ দীর্ঘ হয় তবে তাকে মাঝপথে বিশ্রাম দিতে হবে। এ কথা শুনে হাসানের মাথায় কিছু একটা খেলে গেল। ঠিক সেই মুহূর্তে তার মনে হল মনোযোগও কিছুটা এমনই। রাতে সেই বৃদ্ধ পণ্ডিত সাহাবাজ আবার এলেন। এবার তার হাতে একটি ছোট প্রদীপ ছিল যাতে তেল কম ছিল। তিনি প্রদীপটি জ্বালালেন এবং বললেন, দেখো, এই প্রদীপটি তোমার মনোযোগ। হাসান জিজ্ঞেস করলেন, আর তেল? সাহাবাজ হাসলেন, তেল হল তোমার মানসিক শক্তি, এটি সীমিত। বাতাস থেকে প্রদীপটিকে আড়াল করে তিনি বললেন, প্রতিবার যখন তুমি ফোকাস করো, মাল্টিটাস্ক করো বা কোনো বিক্ষিপ্ততা থামাও, তখন একটু তেল পড়ে। হাসান বললেন, কিন্তু ফোকাস করা তো ভালো। সাহাবাজ বললেন, হ্যাঁ, কিন্তু তেল তবুও খরচ হয়। পার্থক্য শুধু এই যে সঠিক জায়গায় পোড়ানো তেল আলো দেয় আর ভুল জায়গায় পোড়ানো তেল কেবল ধোঁয়া দেয়। ঠিক সেই মুহূর্তে হাসান আবার ভবিষ্যৎ পৃথিবী দেখতে শুরু করলেন। একজন ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ফোন হাতে নিচ্ছেন। কোনো বিশেষ কাজ এখনও শুরু হয়নি, কিন্তু নোটিফিকেশনের সাথে লড়াই করতে করতে তার মনোযোগ খরচ হতে শুরু করেছে। তিনি নিজেকে বলছেন, আমি দেখব না, কিন্তু এই প্রতিরোধও তার মনোযোগের তেল পোড়াচ্ছে। দুপুর হতে না হতে সেই ব্যক্তি অনেক ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কোন মেসেজের উত্তর দেবেন, কাকে উপেক্ষা করবেন, কোন ভিডিওটি এড়িয়ে যাবেন। বাইরে থেকে মনে হয় এসব তুচ্ছ, কিন্তু ভেতর থেকে তার মনোযোগের ট্যাঙ্ক ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে। হাসান দেখলেন যে সন্ধে নাগাদ সেই একই ব্যক্তি না ভেবেই উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করতে শুরু করেন। তিনি জানেন যে এটা সময়ের অপচয়, কিন্তু এখন থামার মতো কোনো শক্তি তার অবশিষ্ট নেই। সাহাবাজের কণ্ঠ প্রতিধ্বনিত হল, যখন মনোযোগের ট্যাঙ্ক খালি হয়ে যায় তখন মানুষ বুদ্ধিহীন জিনিসের দিকে আকৃষ্ট হয়। সে বোকা বলে নয়, বরং তার এখন থামার শক্তি নেই বলে। হাসানের নিজের সময়ের একটি ঘটনার কথা মনে পড়ল। একদিন তিনি সারা দিন কঠিন লেখালেখি করেছিলেন। সন্ধে কেউ তার কাছে একটি সাধারণ সিদ্ধান্ত চাইল, কাকে পাঠাতে হবে, কাকে নয়। না ভেবেই তিনি ভুল নাম দিয়েছিলেন। পরে তিনি নিজের ওপর রেগে গিয়েছিলেন। এখন তিনি বুঝতে পারছেন যে সেই সময়ে তার মনোযোগের ট্যাঙ্ক খালি ছিল। সাহাবাজ বললেন, এ কারণেই ক্লান্ত মানুষ খারাপ সিদ্ধান্ত নেয়। তারা এমন জিনিসের দিকে ছোটে যা তাৎক্ষণিক আনন্দ দেয়, যেমন না ভেবে খাওয়া, অকারণে কথা বলা বা আজকের সময়ে অবিরাম স্ক্রল করা। দৃশ্যটি আবার বদলে গেল। হাসান শহরের বাজারে ছিলেন। সকাল থেকে একজন বণিক গ্রাহকদের সাথে দরদাম করছিলেন। দুপুর পর্যন্ত তিনি শান্ত ছিলেন, কিন্তু সন্ধে নাগাদ তিনি খিটখিটে হয়ে গেলেন। একটি ছোট সওদায় তিনি লোকসান করলেন। হাসান এখন বুঝলেন যে এই বণিক ভালো নন, শুধু তার মনোযোগের ট্যাঙ্ক খালি হয়ে গিয়েছিল। পরের দিন সকালে হাসান রাজা পারভেজের কাছে গেলেন। তিনি বললেন, মহারাজ, মনোযোগ কেবল ভেঙে যায় না, এটি পুড়িয়েও যায়। প্রতিটি মানুষের মনোযোগের পরিমাণ সীমিত। যদি আমরা তা বাজে কাজে ব্যয় করি তবে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। রাজা জিজ্ঞেস করলেন, তাহলে আমরা কি করব? হাসান বললেন, যেমন আমরা টাকা সাবধানে খরচ করি, মনোযোগের ক্ষেত্রেও তেমনই। সকালের সময়টা যখন ট্যাঙ্ক পূর্ণ থাকে তা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখুন। ছোটখাটো বিক্ষিপ্ততায় মনোযোগ হারাবেন না। আর যখন মনে হবে ট্যাঙ্ক খালি হয়ে যাচ্ছে, তখন নিজেকে দোষ দেবেন না, বরং বিশ্রাম দিন। রাজার এটি পুরো শহরে ছড়িয়ে দেওয়ার আদেশ দিলেন। মানুষ এখন তাদের দিনটিকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করল। তারা বুঝতে শুরু করল যে ক্লান্তি কেবল শরীরের নয়, মনোযোগেরও হয়। কিছু লোক সকালে কঠিন কাজ এবং সন্ধ্যায় হালকা রুট কাজ করতে শুরু করল। কেউ কেউ অপ্রয়োজনীয় বার্তা সীমিত করল। সময় আবার এগিয়ে চলল এবং গল্পটি আজকের জীবনের সাথে যুক্ত হল। আজ আমাদের ঘোড়া নেই, কিন্তু আমাদের মনোযোগের একই সীমিত ট্যাঙ্ক আছে। আমরা সকাল থেকেই নোটিফিকেশন, অ্যালার্ট এবং অহেতুক চিন্তায় এটি খালি করে ফেলি। তারপর সন্ধ্যায় আমরা নিজেদের অভিশাপ দিই, কেন আমরা শৃঙ্খলা রাখতে পারলাম না। কিন্তু সত্য হলো, শৃঙ্খলাও মনোযোগের ওপর চলে। যখন ট্যাঙ্ক খালি থাকে তখন শৃঙ্খলা ভেঙে যায়। তখন মানুষ তাই করে যা সবচেয়ে সহজ এবং যাতে সবচেয়ে কম পরিশ্রম লাগে। হাসানের গল্প আমাদের শেখায় যে মনোযোগ কোনো অসীম শক্তি নয়, এটি একটি সীমিত সম্পদ যা বুদ্ধিমত্তার সাথে ব্যয় করতে হবে। যদি আমরা এটি সঠিক জায়গায় রাখি তবে এই মনোযোগ আমাদের স্বচ্ছতা, ফোকাস এবং ভালো সিদ্ধান্ত দেয়। আর যদি আমরা অকারণে তা অপচয় করি তবে সেই একই মনোযোগ আমাদের বিক্ষিপ্ততা এবং অনুশোচনার দিকে নিয়ে যায়। অবশেষে প্রশ্নটি একই, আজ আপনি আপনার মনোযোগ কিসের উপর ব্যয় করছেন, এবং এটি কি সত্যিই আপনার জীবনের জন্য মূল্যবান, নাকি কেবল আপনার খালি হতে থাকা ট্যাঙ্কের ফল?
শহরে মনোযোগ সম্পর্কে একটি নতুন বোঝাপড়ার জন্ম হয়েছিল। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে মনোযোগ সীমিত, ক্লান্ত হয় এবং সঠিক জায়গায় ব্যয় করা উচিত। কিন্তু একটি নতুন বিভ্রান্তিও দেখা দিতে শুরু করল। কিছু লোক ভাবতে শুরু করল যে মনোযোগ যদি এতই মূল্যবান হয়, তবে প্রতিটি কাজ যা সহজ বা বুদ্ধিহীন তা সরিয়ে ফেলা উচিত। তারা সারাদিন কেবল কঠিন এবং গভীর কাজ করতে চাইল। কোনো কথা নয়, কোনো হালকা কাজ নয়, কোনো বিশ্রাম নয়। শুরুতে তাদের মনে হলো তারা খুব উৎপাদনশীল হয়ে গেছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা এক অদ্ভুত ধরনের ক্লান্তি এবং খিটখিটে মেজাজের শিকার হল। হাসান এসব দেখছিলেন। একদিন তিনি শহরের কাপড় ধোয়ার ঘাটে গেলেন। মহিলারা সেখানে কাপড় ধুতেন। কেউ ভাঁজ করছিল, কেউ বাচ্চাদের সাথে কথা বলছিল। তাদের মুখে প্রশান্তি ছিল। কাজ সহজ ছিল, কিন্তু তারা বোর হচ্ছিল না। হাসানের মনে হলো এখানে কোনো গোপন সত্য লুকিয়ে আছে। সেই সন্ধ্যায় তিনি রাজপ্রাসাদে ফিরলেন। পথে দেখলেন কিছু সৈন্য তাদের তলোয়ার পরিষ্কার করছে। এটি কোনো কঠিন কাজ ছিল না। হাত আপনা আপনি নড়ছিল, মন অন্য কোথাও প্রবাহিত হচ্ছিল। কেউ পুরনো গল্প বলছিল, কেউ হাসছিল, তবুও কাজ ঠিকমতোই হচ্ছিল। হাসানের মনে পড়ল যে এই কাজটিও যুদ্ধের আগে সৈন্যদের শান্ত করত। রাতে সেই বৃদ্ধ পণ্ডিত শাহবাজ আবার এলেন। এবার তিনি একটি ঝুড়িতে কাপড় ভাঁজ করছিলেন। হাসান হেসে জিজ্ঞেস করলেন, আপনিও রুট কাজ করছেন? শাহবাজ হাসলেন এবং বললেন, এটাই সেই পয়েন্ট যা তুমি বুঝতে চলেছ। তিনি বললেন, তুমি মনোযোগকে গ্যাসের ট্যাঙ্কের মতো বুঝেছ। এখন বোঝো এটি ভরার উপায় কি। মানুষ মনে করে যে কেবল ঘুমালে বা কিছু না করলেই মনোযোগ ফিরে আসে, কিন্তু মস্তিষ্ক এমন নয়। হাসান জিজ্ঞেস করলেন, তাহলে এটি কিভাবে ভরে? শাহবাজ বললেন, রোট অ্যাক্টিভিটি বা যান্ত্রিক কাজের মাধ্যমে। হাসান চমকে উঠলেন। তিনি ভাবতেন যে সহজ কাজগুলো কেবল সময়ের অপচয়। শাহবাজ বুঝিয়ে বললেন, যখন তুমি খুব কঠিন কাজ করো, তোমার মনোযোগ দ্রুত ব্যয় হয়। যখন তুমি কিছুই করো না, মন একঘেয়েমিতে চলে যায়। কিন্তু যখন তুমি একটি সাধারণ পুনরাবৃত্তিমূলক কাজ করো, মস্তিষ্ক বিশ্রাম পায় এবং এটি পুরোপুরি বন্ধও হয় না। ঠিক সেই মুহূর্তে হাসান আবার ভবিষ্যতের পৃথিবী দেখলেন। একজন ব্যক্তি সারাদিন কঠিন মিটিং এবং সিদ্ধান্তে জড়িয়েছিলেন। সন্ধ্যায় ক্লান্ত হয়ে তিনি সোফায় লুটিয়ে পড়লেন। তিনি ফোন তুলে নিলেন এবং না ভেবেই স্ক্রোল করতে শুরু করলেন। তার মনোযোগ আরও খালি হয়ে গেল। পরদিন তিনি আরও বেশি ক্লান্ত হয়ে উঠলেন। তারপর দৃশ্য বদলে গেল। সেই একই ব্যক্তি সন্ধ্যায় ফোন রেখে কাপড় ভাঁজতে শুরু করলেন। হাত আপনা আপনি নড়ছিল। মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হচ্ছিল। তিনি চেষ্টা ছাড়াই চিন্তা করতে পারছিলেন। কিছুক্ষণ পর পরদিনের জন্য একটি ভালো ধারণা তার মাথায় এলো। শাহবাজের কণ্ঠ ভেসে এলো, এটিই হলো মাইন্ডলেস স্ক্রোলিং এবং রোট অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্য। হাসান বুঝলেন যে রোট কাজগুলো পুরোপুরি বুদ্ধিহীন নয়। এগুলো মস্তিষ্ককে সামান্য ব্যস্ত রাখে, যাতে তা একঘেয়েমিতে না যায়। একই সময়ে এগুলো এত সহজ যে মনোযোগের ট্যাঙ্ক রিফিল বা পুনরায় পূর্ণ হতে শুরু করে। শাহবাজ বললেন, সমস্যা হয় যখন মানুষ রোট কাজকে অপরাধী মনে করে। তারা ভাবে যে প্রতিটি মুহূর্ত উৎপাদনশীল হওয়া উচিত। কিন্তু মস্তিষ্ক কোনো যন্ত্র নয়, এর রদম দরকার। কখনো গভীরতা, কখনো হালকা ভাব। হাসানের নিজের সময়ের কথা মনে পড়ল। দীর্ঘ লেখার পর যখন তিনি বাগানে হাঁটতেন বা প্রদীপ পরিষ্কার করতেন বা তালপাতা গুনতেন, সেই সময় তার মনে হতো তিনি কাজ করছেন না। কিন্তু বাস্তবে সেই সময়টি তাকে পরবর্তী গভীর কাজের জন্য প্রস্তুত করত। পরদিন হাসান রাজা পারভেজের কাছে গেলেন। তিনি বললেন, মহারাজ, আমরা মানুষকে ফোকাস এবং শৃঙ্খলা শিখিয়েছি, কিন্তু এখন আমাদের তাদের ভারসাম্যও শেখাতে হবে। রাজা জিজ্ঞেস করলেন, কি ধরনের ভারসাম্য? হাসান বললেন, প্রতিটি সহজ কাজ ভালো নয়। কিছু কাজ আছে যা মনোযোগ রিফিল করে। যদি আমরা সেগুলো শেষ করে দিই, মানুষ ভেতর থেকে শুকিয়ে যাবে। রাজা শহরে এই কথা ছড়িয়ে দেওয়ার আদেশ দিলেন। এখন মানুষ ইচ্ছাকৃতভাবে তাদের দিনের রুট কাজের জন্য সময় বের করতে শুরু করল। কেউ বাগানে গাছে পানি দিত, কেউ মালপত্র সাজাত, কেউ হালকা গান শুনতে শুনতে হাঁকতে শুরু করত। এই কাজগুলোকে আর অলসতা নয়, বরং প্রস্তুতি হিসেবে গণ্য করা হতো। সময় আবার এগিয়ে চলে এবং গল্পটি আজকের জীবনের সাথে যুক্ত হয়। আজ আমরাও একই ভুল করি। আমরা মনে করি যে আমরা যদি কাপড় ভাজছি, থালা বাসন ধুচ্ছি বা একটি সাধারণ খেলা খেলছি, তবে আমরা সময় নষ্ট করছি। কিন্তু সত্য হলো এই সময়টি ধীরে ধীরে আমাদের মনোযোগের ট্যাঙ্ক পূর্ণ করে। যখন আমরা রোট কাজ ছেড়ে দিই, আমাদের কাছে কেবল দুটি বিকল্প থাকে, হয় খুব কঠিন কাজ অথবা পুরোপুরি মাইন্ডলেস ডিস্ট্র্যাকশন বা বুদ্ধিহীন বিক্ষিপ্ততা। উভয়ই দীর্ঘমেয়াদী ক্ষতি করে। রোট কাজগুলো হলো সেই সেতু যা আমাদের বার্নআউট থেকে রক্ষা করে। হাসানের গল্প আমাদের শেখায় যে জীবন কেবল ডিপ ওয়ার্ক বা গভীর কাজ এবং বিশ্রামের খেলা নয়। এর মাঝখানে তৃতীয় একটি জিনিসও প্রয়োজন, হালকা পুনরাবৃত্তিমূলক শান্ত কাজ। এই কাজ আমাদের বোর হওয়া থেকে বাঁচায় এবং ক্লান্ত মনোযোগকে পুনর্জীবিত করে। যদি আমরা আমাদের দিনে এমন কাজগুলোকে সম্মান দিই,
তবে আমরা নিজেদের আরও শান্ত, আরও সৃজনশীল এবং আরও ভারসাম্যপূর্ণ পাব। কারণ কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য দ্রুত দৌড়ানোর চেয়ে আরামে হাঁটতে হাঁটতে শ্বাস নেওয়া বেশি জরুরি। এবং শহর থেকে আসা এই গল্প আজ আমাদের মনে করিয়ে দিতে আসে যে প্রতিটি কাজ যা বুদ্ধিহীন দেখায় তা অকেজো নয়। কিছু কাজ নীরবে আমাদের ভেতরে সেই শক্তি ফিরিয়ে দেয় যা আমাদের পরবর্তী বড় চ্যালেঞ্জের জন্য প্রয়োজন। শহরে মানুষ এখন মনোযোগ সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন হয়ে উঠেছিল। তারা জানত যে মনোযোগ ক্লান্ত হয়, পূর্ণ হয় এবং হালকা কাজও জরুরি। কিন্তু হাসান একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করল। অনেক সময় এমন হতো যে একজন মানুষ শান্তিতে কাজ করছে, কেউ তাকে ডাকেনি, কোনো শব্দ নেই, তবুও সে হঠাৎ থেমে যেত। সে কোনো কারণ ছাড়াই নিজে নিজেই এদিক ওদিক তাকাতে শুরু করত। এই বিষয়টি হাসানকে ভাবিয়ে তুলল। একদিন হাসান রাজপ্রাসাদের বাগানে বসে এক যুবককে লিখতে দেখছিলেন। পরিবেশ শান্ত ছিল, না কোনো বার্তাবাহক, না কোনো শব্দ। তবুও সেই যুবক প্রতি কয়েক মুহূর্ত পরপর থামত, আকাশের দিকে তাকাত, তারপর তালপাতা উল্টাত, তারপর কিছু ভেবে কলম নামিয়ে রাখত। অবশেষে হাসান তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কি কেউ ডাকছে? যুবকটি বলল, না। হাসান আবার জিজ্ঞেস করলেন, তাহলে তুমি বারবার থামছ কেন? যুবকটি কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমি জানি না, আমার এমনিই মনে হচ্ছে। এই উত্তরটি হাসানের জন্য সবচেয়ে ভারী ছিল। এমনিই মনে হচ্ছে। সেই সন্ধ্যায় তিনি অনেকক্ষণ ভাবলেন, যদি বাইরে থেকে কেউ না থামায় তাহলে মনোযোগ ভাঙছে কেন? রাতে সেই বৃদ্ধ পণ্ডিত শাহবাজ আবার এলেন। এবার তার হাত খালি ছিল, কিন্তু চোখে গভীর বোঝাপড়া ছিল। হাসান ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করলেন, কেন মানুষ তাদের নিজেদের মনোযোগ নিজেরাই ভেঙে ফেলে? শাহবাজ হাসলেন, কারণ তারা এতে অভ্যস্ত হয়ে গেছে। তিনি হাসানকে আবার ভবিষ্যতে পৃথিবী দেখালেন। একজন ব্যক্তি তার ঘরে একা বসে কাজ করছিল। ফোন সাইলেন্ট বা নীরব ছিল, কোনো নোটিফিকেশন আসেনি। তবুও সে হঠাৎ ফোন তুলল, স্ক্রিনের দিকে তাকালো, কিছুই ছিল না। তারপর সে অন্য অ্যাপ খুলল, তারপর তৃতীয়টি। কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই। হাসান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সে কেন এমন করছে? কেউ তো তাকে বাধা দেয়নি। শাহবাজ বললেন, এটি হলো ইন্টারনাল ইন্টারাপশন বা অভ্যন্তরীণ বাধা। বাইরে থেকে কেউ ডাকছে না, কিন্তু ভেতর থেকে একটি কণ্ঠ বলছে, চেক করো, হয়তো নতুন কিছু আছে। মাত্র 1 সেকেন্ড। হাসান বুঝতে শুরু করলেন যে সমস্যা কেবল বাইরের কোলাহলের নয়, এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক যেমন ক্ষুধা ছাড়াও মানুষ কিছু চিবানো শুরু করে। শাহবাজ বললেন, আগে মানুষ মনোযোগ পরিবর্তন করত যখন কোনো কারণ থাকত। এখন কোনো কারণের প্রয়োজন নেই। মস্তিষ্ককে বারবার পরিবর্তন করার জন্য কন্ডিশনড বা অভ্যস্ত করা হয়েছে। হাসান জিজ্ঞেস করলেন, কী ধরনের কন্ডিশনিং? শাহবাজ বললেন, প্রতিবার যখন তুমি একঘেয়েমি, সামান্য অসুবিধা বা একটু অস্বস্তি অনুভব করো এবং অবিলম্বে অন্য কিছু করতে শুরু করো, মস্তিষ্ক শেখে যে তাকে থামতে হবে না, তাকে পালিয়ে যেতে হবে। দৃশ্য বদলে গেল। হাসান দেখলেন যে একজন ব্যক্তি কোনো কঠিন কাজ করছে। যেই কাজটি একটু কঠিন হল, সে নিজেকে উঠতে দিল। কোনো মেসেজ আসেনি, শুধু ভেতরে অস্থিরতা তৈরি হয়েছিল। শাহবাজ বললেন, এটি হতাশা থেকে পালিয়ে যাওয়া। তারপর তিনি অন্য একজনকে দেখালেন। সে সহজ কাজ করছিল, কিন্তু কিছুক্ষণ পর তার ভালো লাগল না। সে নিজেই মনোযোগ পরিবর্তন করল। শাহবাজ বললেন, এটি একঘেয়েমি থেকে পালিয়ে যাওয়া। হাসান বুঝতে পারলেন যে অভ্যন্তরীণ বাধা আসলে অস্বস্তি এড়ানোর একটি উপায়। যখনই মনের একটু অদ্ভুত, ভারী বা বিরক্তিকর লাগে, তখনই সে পালানোর পথ খোঁজে। সেই মুহূর্তে হাসানের জীবনের অনেক কথা মনে পড়ল। কতবার তিনি মাঝপথে লেখা ছেড়ে দিয়েছেন, শুধু কারণ একটি লাইন ঠিকমতো তৈরি হচ্ছিল না। কেউ তাকে ডাকেনি, শুধু তার মন পালাতে চেয়েছিল। শাহবাজ বললেন, মানুষ নোটিফিকেশনকে দোষ দেয়, কিন্তু সত্য হল নোটিফিকেশন আসার আগেই আঙুল প্রস্তুত থাকে। হাসান চুপ হয়ে গেলেন। এই কথাটি গভীর ছিল। পরবর্তী দৃশ্যে হাসান শহরের লোকদেরই দেখলেন। একজন বণিক হিসাব করছিলেন। কেউ তাকে বিরক্ত করছিল না, তবুও তিনি বারবার বাইরে উকি দিচ্ছিলেন। একজন ছাত্র পড়ছিল, কিন্তু প্রতি কয়েক মুহূর্তে সে পাতা উল্টাচ্ছিল, যেন অন্য কোথাও কিছু মিস হয়ে যাচ্ছে। শাহবাজি বললেন, এই অভ্যাস ধীরে ধীরে তৈরি হয়। প্রথমে বাইরের বাধা থাকে, তারপর মস্তিষ্ক নিজেই সেগুলোর নকল করতে শুরু করে। ঠিক যেমন আঘাত ছাড়াও শরীর ব্যথা অনুভব করতে শুরু করে। হাসান জিজ্ঞেস করলেন, তাহলে এখান থেকে বের হওয়ার উপায় কি? শাহবাজ বললেন, প্রথম ধাপ হল মেনে নেওয়া যে প্রতিটি বাধা বাইরে থেকে আসে না, অনেক সময় শত্রু ভেতরেই থাকে। সকাল হতেই হাসান রাজা পারভেজের কাছে পৌঁছলেন। তিনি বললেন, মহারাজ, আমরা শহরকে কোলাহল থেকে বাঁচিয়েছি, কিন্তু এখন মানুষকে নিজেদের হাত থেকে বাঁচাতে হবে। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, নিজেদের হাত থেকে? হাসান বললেন, হ্যাঁ, মানুষ কারণ ছাড়াই নিজেদের মনোযোগ ভেঙে ফেলে। তারা মনে করে যে বাইরের কোনো কারণ নিশ্চয়ই আছে, কিন্তু বাস্তবে তারা অস্বস্তি থেকে পালাচ্ছে। রাজা আদেশ দিলেন যে মানুষকে শেখানো হোক, যখন মন নিজে থেকে পালাতে চায়
তখন তা অবিলম্বে মেনে নেওয়া উচিত নয়। তাদের কিছুক্ষণ থামতে শেখান। শহরে এক নতুন অভ্যাস গড়ে উঠতে লাগল। যখন কোনো ব্যক্তি কাজের মাঝখানে হঠাৎ উঠতে চাইত, সে নিজেকে জিজ্ঞেস করত, সত্যিই কি প্রয়োজন আছে, নাকি এটি কেবল অভ্যাস? অনেক সময় উত্তর আসত, কেবল অভ্যাস। ধীরে ধীরে মানুষ বুঝতে পারল যে প্রতিটি অস্থিরতায় প্রতিক্রিয়া জানানো জরুরি নয়। কিছু অস্থিরতা এমনিতেই শান্ত হয়ে যায় যদি তাকে পালানোর পথ না দেওয়া হয়। সময় এগিয়ে চলল এবং গল্পটি আবার আজকের জীবনের সাথে যুক্ত হল। আজ আমরাও এমনটি করি। ফোন সাইলেন্ট, তবু আমরা তা তুলে নিই। কোনো মেসেজ নেই, তবু আমরা স্ক্রোল করতে শুরু করি। আমরা বলি যে পৃথিবী আমাদের বিভ্রান্ত করছে, কিন্তু সত্য হলো আমাদের মস্তিষ্কই বিভ্রান্তি চাইতে শুরু করেছে। আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে শান্তিও আমাদের কাছে অস্বস্তিকর মনে হতে শুরু করেছে। আমরা গভীরে যাওয়ার আগেই নিজেদের টেনে বের করে আনি। হাসানের গল্প আমাদের এখানে একটি আয়না দেখায়। মনোযোগ কেবল বাইরে থেকে ছিনিয়ে নেওয়া হয় না, আমরা নিজেরাও তা বিলিয়ে দিই। যতক্ষণ না আমরা চিনতে পারব কখন আমাদের আঙুল নিজে থেকে পালিয়ে যাচ্ছে, ততক্ষণ কোনো নোটিফিকেশন বন্ধ করে কোনো লাভ হবে না। সারসংক্ষেপে, মনোযোগ ম্যানেজমেন্টের জন্য সুইচের মাসুল বোঝা, আপনার সীমিত মানসিক শক্তিকে সম্মান করা, পুনরুদ্ধারের জন্য রোট বা যান্ত্রিক কাজ ব্যবহার করা এবং নিজেকে থামিয়ে দেওয়ার অভ্যন্তরীণ তাড়নাকে প্রতিরোধ করা। এই অবস্থাগুলোতে দক্ষতা অর্জন করে আপনি আপনার ফোকাস এবং প্রোডাক্টিভিটির ওপর পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। এই ছিল বইটির মূল শিক্ষা। আরও বইয়ের সারসংক্ষেপ পেতে চোখ রাখুন বুক বাংলাতে।